সবাইকে শুভেচ্ছা। বিসিএস প্রিলিমিনারি নৈতিকতা মূল্যবোধ সুশাসন 15 মার্চের যে বিষয়টি আছে সেখান থেকে আমরা আজকে এমন 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকগুলো থেকে প্রতি বিসিএসই 2 থেকে 3টি প্রশ্ন সাধারণত এসে থাকে। তো আমরা একটু শুরুতেই বলে নিচ্ছি, আমরা আমাদের সিম্পোজিয়াম একাডেমি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিসিএস এর জিকে যে 75 মার্কস আছে, বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা মূল্যবোধ সুশাসন এবং ভূগোল, এই 4টি বিষয় যেটি মূল বিসিএস এর 200 মার্কের প্রিলিমিনারির আপনার 75 মার্কস কভার করে। এই 75 মার্কসের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে যেগুলো আসলে সহজে আপনার বোঝা প্রয়োজন, ওই টপিকগুলো নিয়ে আমরা অনেকগুলো ফ্রি লেকচার সিরিজ তৈরি করব আপনাদের জন্য। তো সঙ্গেই থাকুন। আমরা আজকের এই নৈতিকতা মূল্যবোধ সুশাসন বিষয়টির এমন যেই 2-3টি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি বলার আগে আপনাদেরকে বলে নেই, আপনারা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন যেটি একদম রিসেন্ট বিসিএসে আসছে, মানে 47 বিসিএসে, এই প্রশ্নটা যদি আপনি দেখেন, এখানে যে প্রশ্নটাতে আসছে যে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি। আপনি যদি একটু অপশনগুলো দেখেন, অপশনের প্রথমটা আছে যে উদ্দেশ্য, 2 নম্বর অপশনে আছে ফলাফল, 3 নম্বর অপশনে আছে প্রক্রিয়া, 4 নম্বর অপশনে আছে উপরের সবগুলো। এখন দেখেন প্রথমত এই যে উদ্দেশ্য নৈতিকতা, এটির আলোচ্য বিষয় কোনটি। আপনি যদি বাংলাদেশের বাজারে যে বইগুলো আছে, বইগুলোতে যদি দেখেন, কিংবা অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে যদি এই প্রশ্নটির উত্তরটি আপনি খোঁজেন, আপনি দেখবেন যে কেউ আসলে সেখানে লিখেছে সঠিক উত্তর হচ্ছে উদ্দেশ্য, কেউ সেখানে লিখেছে সঠিক উত্তর হচ্ছে ফলাফল, কেউ লিখেছে সঠিক উত্তর হচ্ছে প্রক্রিয়া, কেউ আবার সেটির উত্তর হিসেবে লিখেছে যে উপরের সবগুলো অ্যান্সার। এখন প্রশ্ন হতে পারে যে হোয়াট উইল বি দি রাইট অ্যান্সার হিয়ার। তো এই জায়গা থেকে আমরা আজকে এই বিষয়টি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি ইনসাইট দিতে চাচ্ছি, বিশেষ করে বিসিএস এর যে ইথিক্স এবং ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্সের যে 15 মার্কসের বিষয়টি আছে, এই জায়গা থেকে আপনি যদি একটু খেয়াল করেন, আপনারা জানেন যে বর্তমান পিএসসি যেই কমিশনটি গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের পরে, এই পিএসসি আসার পরে আপনার প্রশ্নের প্যাটার্নে একটা পরিবর্তন এসেছে। এখন এই প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন হওয়ার কারণে কাটমার্কস আপনার 100 এর আশেপাশে প্রতিবার থাকছে, বিশেষ করে লাস্ট কয়েকটা বিসিএসে। এই 100 মার্কসের যে 100 যে কাটমার্কস থাকতেছে, সেখানে আপনি যদি জাস্ট এই ইথিক্স, ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স 15 মার্কসের এই বিষয়টা যদি একটু জাস্ট কৌশলী হন এবং একটু যদি এই প্যাটার্নটা বুঝে যদি আপনি পড়াশোনা করেন, এখানে পড়া একদম অল্প। এই জায়গা থেকে আসলে পিএসসি যেটা করেছে, এখানে কিন্তু আপনার 15 মার্কস। তো এই জায়গা থেকে আপনি যদি একটু কৌশলী হন, তাহলে কিন্তু আপনার এই যে কাটমার্কস যে 100 থাকে, যারা ধরেন যে ম্যাথে যা অনেকের দুর্বলতা আছে, ইংরেজিতে অনেকের দুর্বলতা আছে, বিজ্ঞানে দুর্বলতা আছে, কিন্তু আপনি যেই ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনি আর্টস, কমার্স, সায়েন্স যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনি কিন্তু এই জায়গাটা থেকে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি একটু পড়াশোনা করেন, একটু প্যাটার্নটা বুঝে পড়েন, তাহলে আপনার জন্য এখানে 15 থেকে 15 পাওয়াই আপনার জন্য সম্ভব। কেন সম্ভব এটা আমি একটু বলে নিচ্ছি, যে আপনি যদি প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করেন, আপনি যদি 46 বিসিএস প্রশ্নটা দেখেন, তার আগে আমরা যদি 35 বিসিএস থেকে 45 বিসিএস পর্যন্ত যদি আপনি একটু প্রশ্নটা অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে এখানকার যে 15 মার্কস আছে, আগে তো 15 মার্কস ছিল না, আগে এখানে 10 মার্ক ছিল। তাহলে এই যে 10 মার্ক, এখান থেকে কি কি প্রশ্ন আপনার আসতো, আপনি যদি প্রশ্নগুলি একটু অ্যানালাইসিস করেন, আপনি সেখানে দেখবেন যে সেখানে প্রশ্ন আসতো যে আসলে সুশাসনের এই সংজ্ঞাটি কে দিয়েছেন, এটি কি বিশ্বব্যাংক দিয়েছেন, নাকি ইউএনডিপি দিয়েছেন, নাকি অন্য কেউ দিয়েছেন। আপনি যদি প্রশ্নগুলো দেখেন যে সেখানে লেখা আছে বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি, সেখানে অপশনে থাকতো 4টি, 6টি, 9টি, 8টি। ইউএনডিপির মতে সুশাসনের উপাদান কয়টি, অপশনে থাকতো 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। একইভাবে আপনি যদি প্রশ্নগুলো দেখেন যে একটা ডেফিনেশন দিত, ডেফিনেশন দিয়ে বলতো যে সুশাসনের এই সংজ্ঞাটি কোন সংস্থা কর্তৃক প্রণীত। অর্থাৎ এমন কিছু বিষয় প্রশ্ন আসতো যেই বিষয়গুলো আসলে আপনার মুখস্থ নির্ভর। আপনার প্রশ্নে আসতো যে আপনার ইউটিলিটারিয়ানিজম, এই বইটির লেখক আসলে কে, এই গ্রন্থটির লেখক কে। আপনি যদি দেখেন সেখানে প্রশ্ন আসতো বিভিন্ন আপনার বই থেকে, বিভিন্ন উক্তি থেকে, যেগুলো আপনাকে মুখস্থ করতে হইতো। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতাম যে আগের যে বিসিএসগুলো আছে, সেগুলো আপনার থেকে জাস্ট কনসেপ্টটা জানতে চাইতো যে সুশাসন বলতে কি বোঝায়, সুশাসনের উপাদান কোনটি, এই বইটির লেখককে, এই উক্তিটি কে বলেছেন, সুশাসনের উপাদান ইউএনডিপি সুশাসনের এই সংজ্ঞাটি সে কবে দিয়েছে, 1994 সালে দিয়েছে নাকি 2000 সালে দিয়েছে, সুশাসনের কোন রিপোর্টে সর্বপ্রথম গুড গভর্নেন্স শব্দটি আলোচিত হয়, বা ইথিক্সের এই বইটি কে লিখেছে। তার মানে সবগুলো ছিল আপনার
এক ধরনের একটা জেনারিক কোয়েশ্চেন, মানে হচ্ছে একটা মুখস্থ নির্ভর কি প্রশ্নগুলো আসতো। আপনি এই জায়গা থেকে যদি 46 বিসিএসে দেখেন, সেখানে একটা হালকা একটা সামান্য এখানে একটা ট্রানজেকশন ঘটেছে। এই ট্রানজেকশনটা হচ্ছে 46 বিসিএসে পিএসসি যেটা করেছে, এখানকার হচ্ছে সে হাফ মানে অর্ধেক প্রশ্ন 5, মানে অর্ধেক প্রশ্ন হচ্ছে সে মুখস্থ নির্ভর দিয়েছে, বাকি অর্ধেক প্রশ্ন সে দিয়েছে যে বিভিন্ন কনসেপচুয়াল ক্লারিটি সম্পর্কে, যে একটা কনসেপ্ট ওই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা এবং ওই ধারণাটা আপনি বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারছেন কিনা, প্রয়োগ করতে পারছেন কিনা। তার মানে এখানে একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা দেখেছি 46 বিসিএসে, যেই বিসিএসে পিএসসি মুখস্থ নির্ভর অর্ধেক রেখেছে, কনসেপচুয়াল ক্লারিটি সম্পর্কে অর্ধেক রেখেছে। তারপরের বিসিএস যদি আপনি দেখেন 47 বিসিএস, এই 7 বিসিএসে এই যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা এটা উত্তীর্ণ হয়ে 7 বিসিএসে যেটা করেছে, পিএসসির প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে। এই 47 বিসিএসের নৈতিকতার প্রশ্নগুলো যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন যে বেশিরভাগ প্রশ্ন সেখানে একটা সৃজনশীল টাইপের প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে এই কমিশনের অধীনে সর্বশেষ 50তম বিসিএস এর প্রশ্নগুলো যদি আপনারা দেখেন, এই 50তম বিসিএস এর ক্ষেত্রে পিএসসি নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এখানে সে 10 মার্কসের পরিবর্তে সেটার মার্কস করেছে 15 মার্কস। মানে হচ্ছে আপনার একটা সে বুঝাতে চাচ্ছে যে আমি নৈতিকতা, সুশাসন, যে মূল্যবোধের যে বিষয়টি আছে এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তো বেশি গুরুত্ব দিচ্ছি বলেই আমি এখানে আরও 5 মার্ক বাড়িয়ে আমি এটার মার্কস করলাম 15। আপনারা যদি 50তম বিসিএসের প্রশ্নগুলো দেখেন, সেখানে দেখবেন নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এটি সম্পর্কে পিএসসি এখান থেকে মোট 17টি প্রশ্ন দিয়েছে। এবং এই 17টি প্রশ্ন যদি আপনি একটু একবার রিডিং পড়েন, আপনি দেখবেন এখানে একটা সিঙ্গেল প্রশ্ন আপনি খুঁজে পাবেন না যেই প্রশ্নটা আসলে মুখস্থ নির্ভর, যেখানে আপনার কাছ থেকে সুশাসনের উপাদান জানা মানে জানতে চেয়েছে এরকম প্রশ্ন ছিল না, এই সংজ্ঞাটি কে দিয়েছে এরকম মুখস্থ নির্ভর প্রশ্ন ছিল না, সুশাসনের কোন রিপোর্টে এই সংজ্ঞাটি বলা হয়েছে এরকম কোনো প্রশ্ন ছিল না, এই বইটির লেখক কে, এই ধরনের মুখস্থ নির্ভর একটা সিঙ্গেল প্রশ্ন পিএসসি এই 17টা প্রশ্নের মধ্যে দেয়নি। তাহলে পিএসসি কি প্রশ্ন দিয়েছে? আমরা হচ্ছে আমি 50তম বিসিএসের আগে একটা স্মারকলিপি নিয়ে যখন পিএসসিতে গিয়েছিলাম, তখন হচ্ছে পিএসসির বর্তমান যিনি চেয়ারম্যান স্যার আছেন, স্যার আসলে কথা প্রসঙ্গে তিনি বললেন যে তারা হচ্ছে পিএসসিতে যে বিষয়গুলো ধরেন যে মুখস্থ নির্ভর, যেই বিষয়গুলো ধরেন যে আমি গুগল করলে আমি পেয়ে যাচ্ছি, ধরেন হচ্ছে বিশ্বব্যাংকের মতে সুশাসন উপাদান কয়টি, এটা আমি গুগল করলে গুগল আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তাহলে যেই জিনিসটা আমি গুগলে 1 মিনিটে পেয়ে যাচ্ছি, ওই বিষয়টা আমি কেন একজন হিউম্যান থেকে, একজন মানুষ থেকে আমি জানতে চাইবো? আমি মানুষ থেকে জানতে চাইবো যেই বিষয়গুলো আসলে গুগল আমাকে দিতে পারবে না, যেই বিষয়গুলো আসলে অ্যাপ্লিকেবিলিটির ব্যাপার আছে, যেই বিষয়গুলো আসলে বুঝার বিষয় আছে, ওই জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস দিচ্ছি। ঠিক এই পিএসসির হচ্ছে আপনার এই যে চিন্তা ভাবনা, তারা মুখস্থ নির্ভরতা থেকে সরে এসে এই যে সৃজনশীলতার দিকে আসা, কোনো একটা কনসেপ্ট আপনি বুঝেন কিনা, সেটা অ্যাপ্লাই করতে পারেন কিনা, সেটা আপনি দেখবেন এই 17টা প্রশ্নের দিকে তাকাইলে, যেখানে একটা সিঙ্গেল প্রশ্ন মুখস্থ নির্ভর ছিল না, বা আগের যে প্যাটার্নগুলো ছিল 35 থেকে 45তম বিসিএসে সেগুলোর মতো ছিল না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নগুলো যে মুখস্থ নির্ভর ছিল না, এগুলা কোত্থেকে এসেছে? এগুলো এসেছে আপনার পিএসসির যে সিলেবাস আছে, আপনার সিলেবাসটা দেখবেন যে বিষয়টার নাম হচ্ছে আমার ইথিক্স, ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স। তাহলে এই যে ইথিক্স, ভ্যালুজ, গুড গভর্নেন্স যে সিলেবাসটা দিয়েছে, আপনি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে এই সিলেবাসটা ডাউনলোড করবেন। করার পরে আপনি সুন্দর করে দেখবেন যে এই সিলেবাসের অধীনে পিএসসি এখানে মোট 60টা অধ্যায় দিয়েছে। ধরুন যে 1 নম্বর অধ্যায় সে দিয়েছে যে ডেফিনেশন অফ গুড গভর্নেন্স অ্যান্ড ভ্যালুজ, 2 নম্বর অধ্যায় দেখবেন যে সে দিয়েছে যে রিলেশন বিটুইন ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স, 3 নম্বর অধ্যায় দেখবেন সে দিয়েছে ইম্পর্টেন্স অফ ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স, 4 নম্বর অধ্যায় দেখবেন যে সে দিয়েছে যে এই যে ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স এটা কিভাবে আপনার ব্যক্তি লাইফে আপনি অ্যাপ্লাই করবেন, এটা কিভাবে আপনার সামাজিক লাইফে অ্যাপ্লাই করবেন, এটা কিভাবে আপনার রাষ্ট্রীয় লাইফে আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে দেখবেন যে সে 6 নম্বর অধ্যায়ে সে একটা দিয়েছে যে এই ধরনের ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স কিভাবে আপনার জাতীয় যে উন্নতি, ন্যাশনাল ডেভেলপমেন্ট, সেখানে আসলে এটাকে আপনি ব্যবহার করবেন। 7 নম্বর অধ্যায় দিয়েছে যে এই ইথিক্স, ভ্যালুজ, গুড গভর্নেন্স এগুলো যদি সোসাইটিতে অনুপস্থিত থাকে, এগুলো যদি সোসাইটিতে না থাকে, তাহলে এটার আসলে নেতিবাচক ইম্প্যাক্ট বা এটার আসলে কস্ট বা এটা কি হবে সেই সম্পর্কিত। তো এই জায়গা থেকে পিএসসির এই যে 17টা প্রশ্ন, সেই 17টা প্রশ্ন কিন্তু সে
তার সিলেবাস থেকে করেছে, একটা বিষয় মুখস্থ থেকে দেয় নাই। এই সিলেবাসের যে বিষয়গুলো আছে এগুলো আপনি বুঝেন কিনা, এই কনসেপ্টগুলো আপনি জানেন কিনা, এবং এই কনসেপ্টগুলো সম্পর্কে যেই জানাটা আপনি জানলেন সেটা আপনি বাস্তব লাইফে আপনি অ্যাপ্লিকেবল করতে পারেন কিনা, অ্যাপ্লাই করতে পারেন কিনা, পিএসসি সেই জায়গাটাতে ফোকাস দিয়েছে। এখন আমার এই যে এতক্ষণের যে কথাবার্তা আপনারা শুনলেন, এটি শুনে মনে হইতে পারে যে এই পিএসসির যে আপনার ইথিক্স, ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স যে বিষয়টি আছে এটি মনে অনেক কঠিন একটা বিষয়। এই বিষয়টি কঠিন এ কারণে আপনারা যে বইগুলো পড়ছেন কিংবা আসলে যেখান থেকে এটার জানাশোনা করছেন সেখানে আসলে তারা হয় প্যাটার্নটা ধরতে পারে নাই, তারা পিএসসির বর্তমান যে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যে তারা একটা নতুন প্যাটার্নে শিফট করেছে সেই শিফটটা তারা বুঝতে পারে নাই। দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রশ্নগুলো যেই জায়গা থেকে আসে, যেমন উদ্দেশ্য, নৈতিকতা, এটা তো একটা বিষয়, এটা তো একটা ম্যাটার, এটা তো একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আসলে পিএসসি কোত্থেকে চুজ করেছে? সে তো এটা আসমান থেকে চুজ করে নাই, সে তো এটা মহাকাশ থেকে চুজ করে নাই। তার মানে এই বিষয়টা সে চুজ করেছে এটা কোনো না কোনো বইয়ে বা কোনো না কোনো একাডেমিক লাইফে পঠিত কোনো একটা বিষয় থেকে সে এটা চুজ করেছে। এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে পিএসসি যে 7টা অধ্যায় সে উল্লেখ করেছিল, ওই 7টা অধ্যায়ের সাথে আপনার যে ফিলসফি যে ডিপার্টমেন্ট আছে, আপনার পলিটিক্যাল ফিলসফি যে ডিপার্টমেন্ট আছে, পলিটিক্যাল সায়েন্স যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের সাথে তাদের সিলেবাসের সাথে আসলে ইথিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কোনগুলা সেগুলো আপনাকে বুঝতে হবে। আমরা যদি একটু দেখাই দিই আপনাকে যে এই যে প্রশ্নটা আমরা যদি একটু জাস্ট সহজ করে আপনাকে বোঝার চেষ্টা করি, আপনার কাছে মনে হবে যে না এটা একদম সহজ। আমরা একটু দেখি যে প্রশ্নটা কোথায় থেকে আসছে। এই প্রশ্নটা বোঝার আগে আমাদেরকে এখানে 3জন ফিলসফারকে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে পিএসসির যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে মোর একাডেমিক একটা প্রশ্ন, একটা একাডেমিক জায়গা থেকে এই প্রশ্নটা এসেছে। এখানে এই প্রশ্নটা বুঝতে হলে বা এই প্রশ্নটা পারতে হলে আপনাকে 3জন পলিটিক্যাল ফিলসফারের 3টা আইডিয়া সম্পর্কে আপনাকে হচ্ছে জানতে হবে। প্রথম আইডিয়াটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে এরিস্টটলের ইউটিলিটারিয়ানিজম। এই ইউটিলিটারিয়ানিজম যেটার বাংলা আপনারা পড়ে থাকবেন সেটা হচ্ছে উপযোগবাদ। এখন এই ইউটিলিটারিয়ানিজমের মানেটা কি? ইউটিলিটারিয়ানিজমের মানেটা হচ্ছে যে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে বা হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে কোন কাজটি আপনার জন্য করা ঠিক নাকি ব্যাঠিক, কোন কাজটি করা ভুল নাকি সঠিক, কোন কাজটি নৈতিকভাবে ন্যায় নাকি অন্যায়, কোন কাজটি জাস্টিস নাকি ইনজাস্টিস, আপনি আসলে সেটা কিভাবে সিদ্ধান্ত নেবেন। বা আপনি যখন একটা পদে থাকবেন, সেই পদে থেকে আপনি যখন রাষ্ট্রীয় একটা পলিসি নির্ধারণ করবেন, সেই পলিসি নির্ধারণের ক্ষেত্রে আপনি কোন কাজটি করবেন, কোন সিদ্ধান্তটি নেবেন, ন্যায় অন্যায় আপনার সঠিক ব্যাঠিক কীভাবে নির্ধারণ করবেন, সেই নির্ধারণ করার একটা মাধ্যম হচ্ছে আপনার ইউটিলিটারিয়ানিজম। এখন এই যে ইউটিলিটারিয়ানিজম যেটা আছে এটা থেকে বিগত বিসিএসে এখান থেকে 2টা জায়গা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম এই গ্রন্থের লেখক কে? ইউটিলিটারিয়ানিজম এই গ্রন্থটির লেখক হচ্ছে আপনার জন স্টুয়ার্ট মিল। তাহলে ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল। কিন্তু যদি পরীক্ষায় আসে, আরেকটা পরীক্ষায় আসছিল যে এই যে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ, এটা আরেকটা বিসিএসে আসছে যে এই উপযোগবাদের বা ইউটিলিটারিয়ানিজমের জনক কে? তাহলে গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল আর এটার জনক হচ্ছে আপনার জেরেমি বেনথাম। তাহলে এই 2টা বিষয় হচ্ছে মুখস্থ নির্ভর, আপনাকে মুখস্থ করতে হবে যে ইউটিলিটারিয়ানিজমের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল, ইউটিলিটারিয়ানিজমের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল, এটার জনক হচ্ছে জেরেমি বেনথাম, জনক জেরেমি বেনথাম। এটা মুখস্থ করতে হইতো, যেখান থেকে আমরা দেখি যে এই 2টা প্রশ্নই বিগত বিসিএসে 35 থেকে 45তম বিসিএসে আসছে। তাহলে একটা জন স্টুয়ার্ট মিল লেখক আর জেরেমি বেনথাম হচ্ছে জন স্টুয়ার্ট মিলের এই লেখাটাকে ইউটিলিটারিয়ানিজমের যে ধারণাটা আছে এটা হচ্ছে ফিলসফিক্যাল অঙ্গনে, এটা একাডেমিক লাইফে এটাকে তিনি প্রসারতা ঘটান, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত করেন, যার কারণে ইউটিলিটারিয়ানিজমটা অনেক বেশি জনপ্রিয়তা পায়। এখন প্রশ্নে আসি যে এই যে ইউটিলিটারিয়ানিজম এই জিনিসটা মানে কি? ইউটিলিটারিয়ানিজম মানে হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে দোটানায় পড়েন, সেই জায়গাতে আপনি দেখবেন যে আমার কোথায় ইউটিলিটি বেশি, কোথায় হচ্ছে আমার ফলাফল বেশি। লেটস সি ইউটিলিটারিয়ানিজমের হচ্ছে একদম ক্লাসিক্যাল একটা উদাহরণ যেটা সারা বিশ্বব্যাপী চর্চিত হয়, সেটা হচ্ছে আমরা যদি দেখাই যে ধরেন যে আপনি একটা ট্রাক বা আপনি একটা ট্রলির ড্রাইভার আছেন।
আপনি একটা ট্রাক চালাচ্ছেন। এখন এই যে ট্রলি বা ট্রাক চালাইতে গিয়ে আপনি হচ্ছে দেখলেন যে আপনি হচ্ছে সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে আপনি দেখলেন যে এই রাস্তায় এখানে 5 জন শ্রমিক কাজ করতেছে। তাহলে এই যে রাস্তায় 5 জন শ্রমিক কাজ করতেছে, আপনি এই রাস্তার এতটুকু আসার পর আপনি দেখলেন আপনার ট্রলির, আপনার ট্রাকের যে গিয়ার আছে আপনার সেটা আসলে নষ্ট হয়ে গিয়েছে, সেটা আর কাজ করতেছে না। এখন হচ্ছে এই যে শ্রমিকরা যে রাস্তায় কাজ করতেছে, এখন হচ্ছে আপনার গাড়ির যে ব্রেক সেটা যেহেতু ঠিকঠাক কাজ করতেছে না, তো এখন হচ্ছে আপনাকে এখানে যদি সোজা আপনি চলে যান তাহলে এই 5 জন শ্রমিকই হচ্ছে মারা যাবে। তো এই জায়গা থেকে আপনি হঠাৎ করে খেয়াল করলেন যে এই জায়গাতে আরেকটা সাইড রাস্তা বের হয়েছে, যেই সাইড রাস্তাতে মাত্র 1 জন শ্রমিক কাজ করতেছে। এখন এই জায়গা থেকে আপনি একজন ড্রাইভার হিসেবে, আপনি একজন পলিসি মেকার হিসেবে আপনি কি করবেন? আপনি কি আপনার ট্রাকটাকে আপনি একদম সোজা পথে নিয়ে আসবেন যেখান দিয়ে গেলে আপনার 5 জন শ্রমিক মারা যাবে, নাকি হচ্ছে আপনি স্টিয়ারিংটা ঘুরিয়ে একটু ডান দিকে সাইড রাস্তায় আপনি নিয়ে আসবেন যেখানে মাত্র 1 জন শ্রমিক মারা যাবে? এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত কি হবে? আমার এই ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ সে বলছে যে যেই কাজটাতে, যেই ডিসিশনটাতে, যেই অ্যাকশনটাতে, যেই সিদ্ধান্ততে আমার সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যায়, সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায়, সবচেয়ে বেশি ইউটিলিটি পাওয়া যায়, সবচেয়ে বেশি কনসিকুয়েন্স পাওয়া যায়, আমার সেই কাজটা করাই হচ্ছে আমার জন্য ন্যায়, সেই কাজটা করাই হচ্ছে আমার জন্য সঠিক সিদ্ধান্ত। তার মানে হচ্ছে আপনি এই 1 জনকে মেরে এখানে 5 জনকে বাঁচানো, সেটা হচ্ছে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত। এই জায়গা থেকে ধরুন আপনারা হচ্ছে ক্লাসে আছেন, এখন শীতকাল, এখন ক্লাসের মধ্যে হচ্ছে আপনাদের সবার মোটামুটি ধরেন যে একটা ফ্যান চলতেছে, তো এই জায়গায় আপনাদের অনেকের শীত লাগতেছে, আবার ফ্যানটা যদি বন্ধ করে দেন অনেকের কাছে গরম অনুভূত হচ্ছে। এই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত কোনটা হবে? ফ্যান চালু রাখা নাকি ক্লাসে ফ্যানটা বন্ধ করে দেওয়া? এখন আপনি দেখলেন আপনি যদি ফ্যানটি চালু রাখেন তাহলে হচ্ছে 10 জন তারা হ্যাপি ফিল করতেছে, তাদের ভালো লাগা কাজ করতেছে, কিন্তু আপনি যদি ফ্যানটি বন্ধ করে দেন তাহলে হচ্ছে আপনি দেখবেন যে 5 জন তাদের আসলে খারাপ লাগতেছে, আপনার তাদের হচ্ছে অস্বস্তি ফিল হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আসলে ইউটিলিটারিয়ানিজম বলে যে আমার ওই সিদ্ধান্ত নেওয়া উচিত, আমার ওই কাজটা করা উচিত যেটাতে বেশি মানুষ বেনিফিটেড হচ্ছে। তাহলে যদি ফ্যানটি চালু রাখলে আমার 10 জন মানুষ বেনিফিটেড হয় তাহলে আমি হচ্ছে ফ্যানটি চালু রাখবো। ফ্যানটি বন্ধ করলে যেহেতু মাত্র 5 জন মানুষ বেনিফিটেড হয় তাহলে আমি এখানে বেশি মানুষকে গুরুত্ব দেবো, আমি 10 জনকে গুরুত্ব দিব। তো এই জায়গা থেকে আসলে ইউটিলিটারিয়ানিজমের মূল ধারণা হচ্ছে দি গ্রেটেস্ট গুড ফর দি গ্রেটেস্ট হ্যাপিনেস। তাহলে এই যে গ্রেটেস্ট গুড, তাহলে হচ্ছে আমার সর্বোচ্চ সুখ, মানে গ্রেটেস্ট গুড মানে হচ্ছে সর্বোচ্চ ভালো ফর গ্রেটেস্ট হ্যাপিনেস, সবচেয়ে বেশি সুখের জন্য। তাহলে আমার এই গ্রেটেস্ট গুড ফর দি গ্রেটেস্ট হ্যাপিনেস এটার বারে হচ্ছে যেই কাজটাতে আমার সবচেয়ে বেশি মানুষ বেনিফিটেড হবে সে কাজটা আমি করব। এখন এই যে ইউটিলিটারিয়ানিজম, এটার মূল কথা হচ্ছে আমার কোন একটা সিদ্ধান্তের আমার কি আসতেছে? ফলাফল। তাহলে ফলাফল যেটাতে বেশি সেই কাজটা করা আমার জন্য নৈতিক। তাহলে এটার কি আসতেছে? এটা হচ্ছে আউটপুটের দিকটা দেখতেছে, যে যেই কাজে আমার আউটপুট বেশি আমি সেই কাজটা করব। এটা হচ্ছে কনসিকুয়েন্স দেখতেছে, কনসিকুয়েন্স বা হচ্ছে আপনার প্রভাব কতটুকু পড়তেছে সেটার উপর। যেই কাজে আমার প্রভাব বেশি পড়বে আমি সেই কাজটাই করব। তাহলে এই জায়গা থেকে আমি 1 জনকে মেরে 5 জনকে বাঁচানোই হচ্ছে আমার সবচেয়ে বেশি ইউটিলিটি পাচ্ছি, সবচেয়ে বেশি আমি হ্যাপি পাচ্ছি। ধরুন হচ্ছে আপনি একজন ডাক্তার হিসেবে আছেন, তাহলে লেটস সে হচ্ছে আপনি একজন ডাক্তার। তাহলে এই যে ডাক্তার, এখন দেখলেন যে আপনার হচ্ছে খুব একটা ভয়াবহ রকমের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার হসপিটালের পাশে, এরকম একটা প্রেক্ষাপটে 5 জন রুগী তারা হচ্ছে সবাই সিরিয়াস, হচ্ছে সবাই সিরিয়াস পেশেন্ট। তো এই জায়গা থেকে হচ্ছে আপনি ডাক্তার, আপনার চেম্বারে 5 জন রুগী আসছে। এখন এই যে 5 জন রুগী আসছে তারা মারাত্মকভাবে আহত, কারো হচ্ছে ধরেন যে একটা হার্ট নষ্ট হয়ে গিয়েছে, কারো একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কারো হচ্ছে লাং নষ্ট হয়ে গিয়েছে, কারো প্যানক্রিজ নষ্ট হয়ে গিয়েছে। তো এই জায়গা থেকে আপনি দেখলেন যে এই যে 5 জন রুগী সবাই হচ্ছে সিরিয়াস অবস্থায় আছে। এখন আমি যদি দ্রুত সময়ের মধ্যে তাদের এই হার্ট, তাদের এই কিডনি, আমি যদি এগুলো দ্রুত, যদি তাদের এই প্যানক্রিজ এগুলো যদি ট্রান্সপ্লান্ট না করি, প্রতিস্থাপন না করি, তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে এই লোকগুলা সবাই মারা যাবে। এবং আপনি খেয়াল করলেন যে এই 5 জন যে সিরিয়াস পেশেন্ট আপনার চেম্বারে আসছে সবার ফ্যামিলি আছে, তার বাবা আছে, তার মা আছে, তার সন্তান আছে, তার ছেলে মেয়ে আছে। অর্থাৎ এই 5 জন যদি মারা যায় তাহলে 5 জনের ফ্যামিলিতে
একটা দুর্বিষহ একটা ভয়াবহ হচ্ছে আপনার একটা শোক নেমে আসবে। তার মানে এই 5 জন মারা গেলে 5 জন মানুষ ক্ষতিগ্রস্ত হইলো এবং তাদের ফ্যামিলির যে যতজন মেম্বার আছে সবাই এখান থেকে ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ সবার মধ্যে একটা শোক নেমে আসবে। এই ঠিক পরক্ষণে আপনি দেখলেন যে আপনার এই চেম্বারের পাশে দরজার পাশে একজন ভিক্ষুক বসে আছে, যেই ভিক্ষুক সে একটা এতিম, তার বাবা নাই, তার মা নাই, তার পরিবার নাই, তার ছেলে সন্তান কিচ্ছু নাই। এই জায়গা থেকে আপনি খেয়াল করে দেখলেন যে এই ভিক্ষুকের যে প্যানক্রিজ আছে সেটা এখানকার একজন রুগীর যে প্যানক্রিজ প্রয়োজন তার সাথে মিলে যাচ্ছে। আমি যদি ভিক্ষুকের প্যানক্রিজটা তার মধ্যে ট্রান্সপ্লান্ট করি তাহলে হচ্ছে এই লোকটা বেঁচে যাবে। ভিক্ষুকের মধ্যে যেই 2টা কিডনি আছে, এই 2টা কিডনি এখানকার 2 জন পেশেন্টের যে 2টা কিডনি প্রয়োজন সেখানে যদি আমি ট্রান্সপ্লান্ট করি তাহলে আরও 2 জন রুগী সেখানে বেঁচে যাচ্ছে। এভাবে আপনি দেখলেন যে এই ভিক্ষুকের 5টা অঙ্গ থেকে আপনি যদি ট্রান্সপ্লান্ট করে এই 5 জন রুগীকে অপারেশন করান তাহলে এই ভিক্ষুকটা মারা যাবে আর এই 5 জন লোক তারা হচ্ছে বেঁচে যাবে। তাহলে 5 জন লোক যদি বেঁচে যায়, 5 জন মানুষ সংখ্যায় বড়, 5 জন মানুষের ফ্যামিলিও হচ্ছে এখানে হ্যাপি পাচ্ছে, 5 জন মানুষই হ্যাপি হচ্ছে। অপরদিকে জাস্ট একটা লোক এখানে মারা যাওয়ার কারণে তার হচ্ছে কষ্টটাও কম হচ্ছে তুলনামূলক। এখানে 5 জন মারা গেলে কষ্টটা হয়তো অনেক বেশি, 5 জনের ফ্যামিলিও কষ্ট পাইতো, এখানে একজন মারা যাওয়ার কারণে কষ্টটা হচ্ছে অনেক কম। এই জায়গা থেকে আপনি ডাক্তার হিসেবে আপনি কী সিদ্ধান্ত নেবেন? এখানে জেরেমি বেনথামের ইউটিলিটারিয়ানিজম বলছে যে ভাই তুমি আউটপুট দেখো, কোনটাতে তোমার গ্রেটেস্ট আউটপুট আসতেছে। সে বলতেছে আমি একজনকে মেরে 5 জনকে বাঁচাইলে আমার গ্রেটেস্ট আউটপুট আসতেছে, তার মানে হচ্ছে আমার এখানে 5 জনকে বাঁচানোই হচ্ছে আমার নৈতিকভাবে কর্তব্য। তাহলে হচ্ছে আপনার এখানে ইউটিলিটারিয়ানিজম বলে আপনার কনসিকুয়েন্স কোনটাতে বেশি, আপনার আউটপুট কোনটাতে বেশি, আপনার ফলাফল কোনটাতে বেশি। যে কারণে এই ইউটিলিটারিয়ানিজমের অপর নাম হচ্ছে উপযোগবাদ। মানে এই যে ইউটিলিটি যে শব্দটা আছে, ইউটিলিটি, এটার মানে হচ্ছে উপযোগিতা। যে কাজে আপনার উপযোগিতা বেশি, ফলাফল বেশি, সেই কাজটা করেই হচ্ছে আপনার জন্য নৈতিক। তো যে কারণে মাঝে মাঝে প্রশ্ন এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে, আপনি যদি 46 BCS এর প্রশ্নটা দেখেন সেখানে দেখবেন যে ইউটিলিটারিয়ানিজম এই শব্দটা আসলে সেখানে নাই। তাহলে কি আছে সেখানে? প্রশ্নে অপশনে আছে কনসিকুয়েন্শালিজম। তার মানে হচ্ছে আমরা দেখালাম যে ইউটিলিটারিয়ানিজম মানে এটার বাংলা উপযোগবাদ, এটার অন্য নাম হচ্ছে আপনার যে ফলাফলবাদ বা হচ্ছে কনসিকুয়েন্শালিজম। তার মানে ইউটিলিটারিয়ানিজম আর কনসিকুয়েন্টিজম এই ধারণা দুটি এক। এই ধারণা দুটি কে এসেছে? এই ধারণা দুটি এসেছে আপনার জেরেমি যে বেনথাম আছে তার জায়গা থেকে। তার মানে হচ্ছে ইউটিলিটারিয়ানিজম কিসের মধ্যে ফোকাস করে? আমার ফলাফলের দিকে ফোকাস করে। এখন ইউটিলিটারিয়ানিজমের বাংলাটা কি? উপযোগবাদ। তাহলে এখানে যে প্রশ্নটা আসছে যে আসলে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি, আমরা দেখি যে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় হিসেবে এখানে একটা অপশনে আছে ফলাফল। কিন্তু এই ফলাফল এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের উদাহরণ। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে কনসিকুয়েন্শালিজমের উদাহরণ। তাহলে কনসিকুয়েন্শালিজম যদি পরীক্ষায় আসতো যে কনসিকুয়েন্শালিজমের আলোচ্য বিষয় কোনটি, তাহলে উত্তর হইতো ফলাফল। যদি পরীক্ষায় আসতো ইউটিলিটারিয়ানিজমের আলোচ্য বিষয় কোনটি, সেটা হচ্ছে ফলাফল। তাহলে এই জায়গা থেকে আসলে ইউটিলিটারিয়ানিজম সেই কাজটিকে করে যেখানে আমার গ্রেটেস্ট গুড ফর দি গ্রেটেস্ট হ্যাপিনেস। লেটস সে হচ্ছে আমরা আরেকটা সিনারিও কল্পনা করি, যেই সিনারিওটা বুঝতে আমাদের কান্টের যে আইডিওলজি আছে সেটা বুঝতে আমাদের সহজ হবে। ধরেন হচ্ছে এটা একটা ব্রিজ, এই ব্রিজের মধ্যে আপনি হচ্ছে বসে আছেন, এই ব্রিজের এখানে বসে আছেন আপনি, এখন আপনি বসে বসে চিপস খাচ্ছেন। এখন এই ব্রিজের নিচ দিয়ে এখানে একটা হাইওয়ে চলে গিয়েছে। তাহলে এখানে হাইওয়ে চলে গিয়েছে, এখানে মনে করুন যে একটা ব্যক্তি সে এখানে একটা ট্রলি বা সে এখানে একটা গাড়ি চালাচ্ছে, একটা ট্রাক চালাচ্ছে। এখন সে হচ্ছে এই ট্রাকটা ব্রিজের নিচ দিয়ে আসবে এবং হচ্ছে এটা এই মাথায় আসবে। এখন আপনি ব্রিজের উপর থেকে আপনি খেয়াল করলেন যে আপনি এই যে ট্রাক যেটা আছে, যে ট্রলি যেটা আছে, এখানেও আসলে ড্রাইভারের যে ব্রেক, গাড়ির যে ব্রেক সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন এই ট্রলিটা তো আসলে এখান থেকে সরাসরি সোজা যাবে, কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে খেয়াল করলেন যে এই পাশে আপনি এখানে খেয়াল করলেন যে এই যে একদম ব্রিজের এই সামনের বরাবর এখানে আসলে 5 জন শিশু তারা ফুটবল খেলতেছে। তাহলে আপনি দেখলেন দূর থেকে যে একটা ট্রলি এখানে আসতেছে এবং আপনি খেয়াল করে দেখলেন যে ট্রলিটা আসলে এটার ব্রেক ফেল করেছে, এটা আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না ড্রাইভার। এবং একই সাথে আপনি দেখলেন যে এখানে 5 জন শিশু তারা ফুটবল খেলছে। এখন এই ট্রলি এটা যদি সোজা চলে আসে তাহলে এখানে 5 জন শিশু মারা যাবে। এই জায়গা থেকে পরক্ষণে আপনার ট্রাক যখন এখানে কাছাকাছি চলে আসলো, আপনি খেয়াল করলেন যে এই ব্রিজের যে উপরে যেখানে আপনি বসে আছেন আপনার পাশেই আরেকজন হচ্ছে ফ্যাট ম্যান, একজন মোটা মানুষ, সে বসে বসে চিপস খাচ্ছে।
এখন আপনি হিসাব ক্যালকুলেট করে দেখলেন যে আমি যদি আমার পাশে থাকা ব্রিজের উপরে বসা সিলিংয়ে বসা ওই মোটা ব্যক্তিটাকে যদি আমি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই, তাহলে হচ্ছে ওই ট্রলিটা বা ওই ট্রাকটা এই মোটা ব্যক্তিটার সাথে ধাক্কা খেয়ে এটা হচ্ছে হয় এইদিকে সরে যাবে, না হয় এইদিকে সরে যাবে, কিন্তু 5 জন শিশু তারা বেঁচে যাবে। এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন কি হবে? আপনি কি ওই মোটা লোকটাকে মাটিতে ফেলে দিয়ে আপনি ওই 5 জন শিশুকে বাঁচাবেন, নাকি মোটা লোকটাকে হচ্ছে বাঁচিয়ে আপনি হচ্ছে 5 জন শিশুকে মেরে ফেলবেন? এই জায়গা থেকে আসলে আপনার কি, তাহলে হচ্ছে এখানে আমার ইউটিলিটারিয়ানিজম, আমার কনসিকুয়েন্শালিজম, আমার উপযোগবাদ বলে যে ভাই আমার 5 জন বাঁচাইলে আমার গ্রেটেস্ট উপকার হচ্ছে, 5 জন বাঁচাইলে আমি বেশি ফলাফল পাচ্ছি, তাহলে আমার উচিত ওই মোটা লোকটাকে নিচে ফেলে দিয়ে এই 5 জন শিশুকে বাঁচানো, মানে 1 জন ভার্সেস 5 জন। তাহলে 5 জন যেহেতু বেশি, বেশি ফলাফল, বেশি আউটকাম, বেশি কনসিকুয়েন্স, বেশি হচ্ছে ইউটিলিটি, তাই আমার কাজ হচ্ছে নৈতিক বা আমার করণীয় বিষয় হচ্ছে এই 5 জনকে বাঁচানো। তো এই জায়গা থেকে আমরা আসি যে ইউটিলিটার যদি পরীক্ষা আসতো যে আসলে কনসিকুয়েন্শালিজম বা ইউটিলিটারিয়ানিজম বা হচ্ছে উপযোগবাদের মূল বিষয় কোনটি, আলোচ্য বিষয় কোনটি, তাহলে উত্তর হইতো ফলাফল। এবং একটা বিসিএস এই ইউটিলিটারিয়ানিজম থেকে প্রশ্ন আসছে যে কনসিকুয়েন্শালিজমের মূল বিষয় কোনটি। তাহলে আমরা দেখলাম যে কনসিকুয়েন্শালিজমের মূল বিষয় হচ্ছে আমার আউটপুট বা হচ্ছে রেজাল্ট বা হচ্ছে আমার কনসিকুয়েন্স বা ইউটিলিটি। তাহলে ইউটিলিটারিয়ানিজম থেকে পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে, আশা করি আপনারা পারবেন। এটা কিসের প্রতি জোর দেয়? ফলাফলের প্রতি জোর দেয়। কিসের প্রতি জোর দেয়? আউটপুটের প্রতি জোর দেয়। এটা আসলে কিসের কথা বলে? গ্রেটেস্ট গুড ফর দি গ্রেটেস্ট হ্যাপিনেস। এটার বইটা কে লিখেছেন? জন স্টুয়ার্ট মিল। কিন্তু এটার জনক বা ধারণাটাকে প্রসারিত করেন কে? জেরেমি বেন্থাম। তাহলে আমরা হচ্ছে একটা পড়ে ফেললাম, যেটা থেকে আমরা দেখেছি যে বিগত বিসিএসই ইউটিলিটারিয়ানিজম থেকে আপনার হচ্ছে 5 থেকে 6টা প্রশ্ন এই একটা সিঙ্গেল টপিক থেকেই এসেছে। এবার আমরা দ্বিতীয় ধারণাটা আসি। সেই ধারণাটা হচ্ছে বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের একটা বিখ্যাত ধারণা হচ্ছে ডিঅন্টোলজি। ইমানুয়েল কান্ট থেকে প্রতি বিসিএসে আপনাদের একটা প্রশ্ন আপনার থাকে, এটা নিশ্চিত ধরে রাখেন যে একটা প্রশ্ন থাকেই। তার হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ একটা আইডিয়া আছে, তার হচ্ছে ডিউটিস ফর ডিউটি শেক একটা আইডিয়া আছে, তার হচ্ছে একটা আপনার গুডউইল সম্পর্কে একটা আইডিয়া আছে। ওই 3টা আইডিয়া আমরা আরেকটা ক্লাসে আপনাদেরকে পড়িয়ে দিব। এবার হচ্ছে আমরা আসি যে ইমানুয়েল কান্টের যে বিখ্যাত আইডিওলজি ডিঅন্টোলজি, এটা হচ্ছে তার ফিলসফিক্যাল একটা বেসিক ধারণা, একটা আমব্রেলা ধারণা। যেই ধারণার অধীনে আমরা যে বললাম যে ডিউটিস ফর ডিউটি শেক, আমরা যে বললাম ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, গুডউইল, যেই 3টা জায়গা থেকে প্রতি বিসিএস একটা করে প্রশ্ন এসেছে বিগত সালে ইমানুয়েল কান্টের এই ডিঅন্টোলজির অধীনে যেই 3টার কথা আমরা বললাম যে ডিউটিস ফর ডিউটি শেক, গুডউইল, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, এই যে 3টা ধারণা, এই 3টা ধারণা থেকে আপনি যদি 35তম বিসিএস থেকে আপনি যদি 45 বিসিএস পর্যন্ত দেখবেন যে প্রতি বিসিএস এই 3টা ধারণা থেকে একটা না একটা প্রশ্ন এসেছে। যে প্রশ্ন আসতো যে কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটি কার? উত্তর ইমানুয়েল কান্টের। পরীক্ষা আসছে যে গুড উইল বা সততার জন্য সদিচ্ছা, এই ধারণাটি কার? ইমানুয়েল কান্টের। পরীক্ষায় আসতো যে শর্তহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, এই ধারণাটি কার? ইমানুয়েল কান্টের। তো এই জায়গা থেকে আমরা দেখেছি যে 35 থেকে 45তম বিসিএসে কান্টের যে 3টা আইডিওলজি, 3টা যে কি ধারণা, সবগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। এখন পরীক্ষায় কি আসে? এখন পিএসসি যেটা আসে যে এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো কার? এগুলো তো আগে চলে এসেছে। এখন আসে যে এই কনসেপ্টগুলো আপনি আসলেই এগুলো বুঝেন কিনা, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা, সেই জায়গা থেকে। তাহলে আমরা একটু আসি যে এই কনসেপ্টগুলোর মাদার যেটা, সেটা হচ্ছে ডিঅন্টোলজি। এখন এই কাল আপনার ইমানুয়েল কান্টের ডিঅন্টোলজি মানেটা কি? ডিঅন্টোলজির মানে হচ্ছে কোনো একটা কাজ সেটা সঠিক নাকি ব্যাঠিক, কোনো একটা কাজ সেটা আসলে ন্যায় নাকি অন্যায়, কোনো একটা কাজ জাস্টিস নাকি ইনজাস্টিস, বা আপনি একজন ব্যক্তিগত লাইফে কোনো একটা কাজ যে আপনি করবেন সেই কাজটা সঠিক নাকি ব্যাঠিক, এটা আপনি কি দিয়ে নির্ণয় করবেন, এটার মানটা কি হবে? এই জায়গায় ইমানুয়েল কান্টের মূল কথা হচ্ছে যে আমার কোনো একটা কাজ করার ক্ষেত্রে সেটার আসলে যে মেথড যেটা আছে বা সেটার আসলে প্রসেস যেটা আছে, সেটার প্রক্রিয়া যেটা আছে, মানে যেই প্রক্রিয়ায় দিয়ে
ওয়ে ইউ আর অ্যাকমপ্লিশিং দি ওয়ার্ক, যে প্রক্রিয়া আপনি কোনো একটা কাজ করছেন ওই প্রক্রিয়াটা সঠিক কিনা, যেই মেথডে আপনি একটা কাজ করছেন ওই মেথডটা আপনার সঠিক কিনা, আপনি যেই প্রসেসে যেই কাজটা করছেন ওই প্রসেসটা আসলে সঠিক কিনা। এই জায়গায় ইমানুয়েল কান্টের ডিঅন্টোলজি সে আসলে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ যেটা আমরা পড়লাম, কনসিকুয়েন্সিয়ালিজম যেটা আমরা পড়লাম জেরেমি বেন্থামের, সেটার একদম বিপরীত একটা ধারণা। যদি পরীক্ষায় আসে ইউটিলিটারিয়ানিজমের বিপরীত ধারণা কোনটি, সেটা হচ্ছে কান্টের এই ডিঅন্টোলজি। ডিঅন্টোলজির বিপরীত ধারণা কোনটি? জেরেমি বেন্থামের ইউটিলিটারিয়ানিজম। এখন এই যে ডিঅন্টোলজি এটা আসলে দেখে যে আমার প্রসেস বা আমার একটা মেথড সেটা আপনি ঠিক উপায়ে করেছেন কিনা। এখন ধরেন যে হচ্ছে আমার ইউটিলিটারিয়ানিজম বলল যে ভাই এই যে ব্রিজে একটা মোটা ব্যক্তি যে বসে আছে তুমি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে আমার 5 জন মানুষ বেঁচে যাচ্ছে, ইউটিলিটারিয়ানিজম অনুযায়ী সেই কাজটা সঠিক হয়েছে। কিন্তু এই ডিঅন্টোলজি আমাকে বলতেছে যে তুমি যেই কাজটা করছো, যেই প্রক্রিয়ায় তুমি কাজটা করছো এই প্রক্রিয়াটা আসলে ঠিক না। অর্থাৎ এই যে পদ্ধতিতে একজন মোটা ব্যক্তি সে তো আসলে আপনার অধীনে কেউ নয়, তার লাইফ এটা সম্পূর্ণ আপনার থেকে সেপারেট, তার জীবন এটা সম্পূর্ণ আপনার থেকে সেপারেট, তার লাইফ, তার জীবন, তার সে কি করবে এটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। অন্য একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অধিকার কিন্তু আপনার আসলে নাই। তাহলে এই যে আপনি ধাক্কা দিয়ে যে ফেলে দিলেন এটা কিন্তু কাজটা আসলে আপনি দেখেন যে এটা ম্যাথোডোলজিক্যালি, এটা প্রসেস বা এটা প্রক্রিয়াগতভাবেই কিন্তু আপনার কাজটা ঠিক না। তো এই জায়গা থেকে আসলে ওই যে একজন ডাক্তারের যে উদাহরণটা আমরা দিয়েছিলাম যে আমার 5 জন রুগীকে বাঁচাইতে আমি এখানে একজন ইয়াকে মেরে ফেলবো, একজন হচ্ছে ভিক্ষুককে মেরে ফেলবো, এই প্রক্রিয়াটা আসলে সঠিক কিনা, এই প্রক্রিয়াটা সঠিক না। কারণ এই যে 5 জন ডিফারেন্ট যে পেশেন্ট আছে এই 5 জন পেশেন্টের সাথে, এই 5 জন পেশেন্টের ফ্যামিলির সাথে এই যে ব্যক্তিটা আছে ভিক্ষুক তার কোনো ধরনের সম্পর্ক নাই, তার লাইফের সাথে এই 5 জন লাইফের কোনো সম্পর্ক নাই। তাইলে হচ্ছে এই ভিক্ষুক যেখানে একটা আলাদা একটা সত্তা, তাকে আপনি কিন্তু বলি দিয়ে আপনি এই 5 জন লোককে বাঁচাইতে পারেন না, কারণ এই যে প্রক্রিয়াটাই ভুল। অর্থাৎ এই জায়গাতে ডিঅন্টোলজি আপনার ফলাফল দেখে না, আপনার সে দেখে যে প্রসেসে আপনি কাজটা করছেন, যে প্রক্রিয়া আপনি কাজটা করছেন, যেই মেথডে আপনি কাজটা করছেন ওই মেথডটা ঠিক আছে কিনা, ওই মেথডটা নৈতিকভাবে সঠিক কিনা। অর্থাৎ আপনার ফলাফল কি আসলো, ফলাফল 5 জন বাঁচলো না 10 জন বাঁচলো না 1 জন বাঁচলো সেটা দেখে না, সে আসলে দেখে প্রসেস বা হচ্ছে প্রক্রিয়া বা হচ্ছে মেথড। তার মানে হচ্ছে যে ডিঅন্টোলজি বা কারণবাদ এই আইডিয়াটির মূল বিষয় কি, সেটা হচ্ছে আমার প্রসেস বা প্রক্রিয়া বা হচ্ছে মেথড। তাহলে আমরা এখানে দেখি যে এই যে অপশনটা ছিল এখানে কি বলা হয়েছে যে কারণবাদ বা ডিঅন্টোলজির আলোচ্য বিষয় কি। যদি কারণবাদ বা ডিঅন্টোলজির আলোচ্য বিষয় কি থাকতো তাহলে আমাদের আনসার হইতো এই প্রক্রিয়া বা প্রসেস বা যেটা আছে সেটা। তাহলে আমরা দেখলাম যে সঠিক উত্তর এটাও না। তাহলে ফলাফল গেল, এটা আগের বিসিএস এ পরীক্ষা আসছে কনসিকুয়েন্সিয়ালিজম বা ইউটিলিটারিজম কি দেখে, রেজাল্ট দেখে, আউটপুট দেখে, ফলাফল দেখে, কনসিকুয়েন্ট দেখে। তাহলে প্রক্রিয়াটা আমরা পড়লাম যে হচ্ছে ইমানুয়েল কান্টের যে ডিঅন্টোলজি সেটা আসলে ফলাফল দেখে না, সে আসলে প্রক্রিয়া দেখে, প্রসেস দেখে, সে মেথড দেখে। যে ভাই একজন মোটা ব্যক্তি, আমরা তো দুইটা ডিফারেন্ট সত্তা, এখন ওই মোটা ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার জীবন তো আমার উপর নির্ভরশীল না, সে বেঁচে থাকবে না মরে যাবে সেটা তো আমার উপর নির্ভরশীল না। ওই যে 5 জন শিশু, ওই 5 জন শিশুর সাথে তো ওই মোটা ব্যক্তি বা ফ্যাটম্যান তার কোনো সম্পর্ক নাই যে 5 জন শিশুকে বাঁচানোর জন্য মোটা ব্যক্তিকে ফেলে দিতে হবে। দুইটা ডিফারেন্ট আইডিয়া, এখানে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই। তার মানে আপনি যে প্রক্রিয়া একজনকে ফেলে দিয়ে 5 জনকে বাঁচাচ্ছেন, যে প্রক্রিয়ার সাথে ওই মোটা ব্যক্তি জড়িতই না, তার মানে আপনার এই পুরো প্রসেসটা, পুরো প্রক্রিয়াটাই ভুল। তো এই জায়গায় ডিঅন্টোলজির মূল বিষয় হচ্ছে আপনার প্রক্রিয়াটা সঠিক হইতে হবে। প্রক্রিয়া যদি সঠিক হয় সেটার ফলাফল যাই আসুক না কেন কাজটা হচ্ছে সঠিক। আপনার প্রক্রিয়া যদি ব্যাঠিক হয় এটার ফলাফল যাই আসুক না কেন এটা হচ্ছে কাজটা নৈতিকভাবে অন্যায়। তার মানে এখানে ডিঅন্টোলজি ইমানুয়েল কান্টের এটা প্রক্রিয়া দেখে। তাহলে আমরা দেখলাম যে অপশন খ এটাও ভুল, কারণ এই অপশন খ হচ্ছে ইউটিলিটারিয়ানিজম যদি এখানে থাকতো, উপযোগবাদ থাকতো তাহলে অ্যান্সার হইতো ফলাফল, তাহলে এটা ভুল। এখানে যদি ডিঅন্টোলজি থাকতো বা কারণবাদ থাকতো তাহলে এখানে অ্যান্সার হইতো প্রক্রিয়া, এটাও ভুল। তাহলে এবার আসি আরেকটা বিখ্যাত ধারণা, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের ট্যালস। তাহলে ট্যালস জিনিসটা কি? ট্যালস জিনিসটা হচ্ছে এই সবগুলো বিষয় হচ্ছে আমরা পলিটিক্যাল ফিলসফি যখন হচ্ছে আমরা মাস্টার্সে পড়েছিলাম ওই জায়গাটা থেকে আমরা আসলে এই বিষয়গুলো সব পড়েছিলাম। তখন আসলে আমাদের শিক্ষক ঘন্টার পর ঘন্টা ধরে আমরা এগুলো পড়েছি। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি যে যতটা সহজে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো যায়। এই যে উদাহরণগুলো দিলাম, ওই যে ট্রলির উদাহরণ, এগুলো কিন্তু একদম ক্লাসিক্যাল উদাহরণ, এগুলো পলিটিক্যাল ফিলসফির একদম একটা বেসিক জায়গা, একটা খুব সাধারণ একটা জায়গা যেগুলো আসলে গতানুগতিকভাবে আমাদের একাডেমিক লাইফে পড়ানো হয়। এখন ট্যালস জিনিসটা হচ্ছে আপনি
কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো একটা বিষয় আপনি ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে, এটা আসলে আপনার এখানে যেটা বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে আপনার এন্ড বা উদ্দেশ্য দেখা হয়। কি দেখা হয়? উদ্দেশ্য। উদ্দেশ্য, যেটার ইংরেজি হচ্ছে এন্ড। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দিই, লেটস সে আপনার কাছে একটা বাঁশের একটা বাঁশি আছে। তাহলে আপনার কাছে একটা বাঁশি আছে, যে বাঁশিটা হচ্ছে আপনার এখন প্রয়োজন নাই। লেটস সে হচ্ছে ধরেন যে আপনি একটা হলে থাকেন ইউনিভার্সিটিতে, তাহলে আপনার কাছে একটা বাঁশি আছে, এখন আপনি হল থেকে রওনা দিয়েছেন যে সকাল 9টার ক্লাসে যাবেন। রওনা দেওয়ার পর আপনি রাস্তা দিয়ে আসার পথে আপনি দেখলেন যে আপনার এখানে একটা পথ শিশু রাস্তার মধ্যে শুয়ে আছে। আপনি যখন বাঁশিটা হাতে করে নিয়ে যাচ্ছেন, ওই শিশুটা আপনার বাঁশির দিকে সে তাকিয়ে আছে এবং ওই শিশুটা আসলে কান্নারত। তো ওই জায়গা থেকে আপনি খেয়াল করলেন, আপনি যদি আপনার বাঁশিটা ওই শিশুটিকে দান করে দেন, তাহলে ওই শিশুটা তাৎক্ষণিকভাবে তার কান্না থেমে যাবে এবং সে কিছুটা গুড ফিল করবে, সে হ্যাপি ফিল করবে। তাহলে আপনি যদি তাকে বাঁশিটা দিয়ে দিতে পারেন, এটা আপনার একটা এখানে একটা অপশন আপনার থাকলো, আপনি চাইলে এই শিশুটাকে বাঁশিটা দিতে পারেন। একটু সামনে যাওয়ার পর আপনি খেয়াল করলেন, একটু সামনে যাওয়ার পর যে এখানে কিছু ব্যক্তি ধরেন যে ঘুরতে আসছে, যারা আসলে নোবেল ফ্যামিলির সাথে, বা তারা হচ্ছে কিছুটা ধনী বা হচ্ছে অনেক সমৃদ্ধ ফ্যামিলি থেকে তারা এখানে ঘুরতে আসছে। কিন্তু আপনার যে বাঁশিটা, এটা ধরেন যে অনেক ক্লাসিক্যাল বাঁশি, অনেক পুরাতন বাঁশি, বাঁশের বাঁশি, যেগুলো ধরেন যে আজকাল খুব বেশি পাওয়া যায় না। এখন এখানে ধনী ব্যক্তি যারা ঘুরতে আসছিল, তারা আপনার হাতের ওই বাঁশিটা দেখে তারা খুব পছন্দ করেছে, তাদের ওই বাঁশিটা অনেক পছন্দ হয়েছে। এই জায়গা থেকে ওই ধনী ব্যক্তিটা আপনাকে বলল যে ভাই, তুমি তোমার এই বাঁশিটা আমাকে দিয়ে দাও, তুমি এখানে যত টাকা চাইবা আমি তোমাকে এটার ভ্যালু তত টাকাই দিব। তো এই জায়গা থেকে আপনি আপনার এই বাঁশিটা সর্বোচ্চ মূল্যে এখানে বিক্রি করে দেওয়ারও একটা অপশন এখানে তৈরি হয়েছে। তারপরে হচ্ছে আপনি আর একটু দূর গিয়ে হচ্ছে আপনার ডিপার্টমেন্টের ক্লাসে পৌঁছে গেলেন। এখানে ক্লাসে আপনি যখন বসলেন, বসার পরে আপনার হাতের ওই বাঁশিটা দেখে আপনার একজন ফ্রেন্ড এখানে আছে যে ভালো বাঁশি বাজাতে পারে, কিন্তু এই যে ভালো বাঁশি বাজাতে পারে তার কাছে কোনো বাঁশি নাই এবং তার আর্থিক সক্ষমতাও নাই যে সে একটা বাঁশি কিনবে। এই জায়গা থেকে আপনার বন্ধু বলল যে ভাই, তোমার এই বাঁশিটা আমাকে দিয়ে দাও, কারণ আমি ভালো বাঁশি বাজাতে পারি। এই জায়গা থেকে আপনার এখানে অপশন দাঁড়ালো তিনটা, যে আপনি একটা পথশিশুকে আপনার বাঁশিটা দিয়ে দিবেন, ওই পথশিশু একটা প্লেজার ফিল করবে, তার কান্না থেমে যাবে। একটু সামনে গিয়ে হচ্ছে আপনি ওই বিজনেসম্যান বা ওই বড়লোক ওই ফ্যামিলির কাছে বাঁশিটা বিক্রি করে দিলেন, যেই বিক্রি থেকে সে আপনাকে সর্বোচ্চ ভ্যালু দিল, অনেক টাকা আপনি সেখানে পাবেন। আরেকটা অপশন আপনার সামনে দাঁড়াইলো, এই বাঁশিটা একটা আপনার ফ্রেন্ড যে বাঁশিটা ভালো বাজাতে পারে তাকে আপনি দিয়ে দিবেন। তাহলে এই জায়গা থেকে কোন সিদ্ধান্তটি নেওয়া আপনার জন্য রাইট, কোন সিদ্ধান্তটি নেওয়া আপনার জন্য ন্যায়, কোন সিদ্ধান্তটি নেওয়া আপনার জন্য ন্যায় বিচার, কোন সিদ্ধান্তটি নেওয়া আপনার জন্য মঙ্গলজনক, এরকম একটা পরিস্থিতিতে আপনি আসলে কোন সিদ্ধান্ত নিতেন? আপনি কি বাঁশিটি পথশিশুকে দিয়ে দিতেন, নাকি ওই সর্বোচ্চ ভ্যালু দিয়ে এই বাঁশিটি আপনি ওই বড়লোক ফ্যামিলির কাছে বিক্রি করে দিবেন, নাকি আপনার বন্ধুকে আপনি বাঁশিটি দিয়ে দিবেন? এই জায়গায় আপনার নৈতিকতা বলে যে আমি এই শিশুটিকে যদি আমি বাঁশিটি দিয়ে দিই, তাহলে আমারও একটা ভালো ফিল হবে, ওই শিশুটিও কান্না থেমে যাবে। তাইলে হচ্ছে ইথিক্যাল জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে, মুরাল দৃষ্টিভঙ্গি থেকে আমরা সাধারণত বলি যে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই শিশুটিকে বাঁশিটি দিয়ে দেওয়া হচ্ছে আপনার জন্য একটা রাইট কাজ, আপনার জন্য একটা সঠিক কাজ। কিন্তু আপনার মুরাল ইথিক্স বলছে এই শিশুটিকে দেওয়া আপনার বাঁশিটি সঠিক কাজ, কিন্তু আপনার যে বিজনেস ইথিক্স বলছে যে ভাই, তোমার একটি পণ্য, তোমার একটি দ্রব্য, তোমার একটি প্রোডাক্ট যে সবচেয়ে বেশি ভ্যালু দিবে, সে সবচেয়ে বেশি ভ্যালু যে দিবে তার কাছে ওই প্রোডাক্টটি বিক্রি করাই হচ্ছে তোমার জন্য বিজনেস ইথিক্স। তার মানে এখানে বিজনেস ইথিক্স আপনাকে দেখাচ্ছে যে যেই লোকটা তোমার বাঁশিটাকে বেশি ভ্যালু দিয়ে ক্রয় করতে চাচ্ছে, তার কাছে বাঁশিটা দিয়ে দেওয়াই হচ্ছে তোমার জন্য নৈতিক কাজ, ইথিক্যাল কাজ, তোমার জন্য হচ্ছে রাইট কাজ। কিন্তু এরিস্টটল বলছে যে ভাই, তোমার এই বাঁশিটার উদ্দেশ্য কি, এটার ট্যালস কি, এটার এন্ড কি, এটার গোল কি? তাহলে তোমার এই বাঁশিটার উদ্দেশ্য কি? এই বাঁশিটা কেন বানানো হয়েছিল? এই বাঁশিটা বানানো হয়েছিল, এটার উদ্দেশ্য হচ্ছে এই বাঁশিটা বাজবে, এই বাঁশি থেকে একটা সুন্দর, একটা সুরেলা, শ্রুতিমধুর একটা শব্দ, একটা কণ্ঠ এখান থেকে বেশি আসবে, যেটা দিয়ে মানুষ তারা ভালো ফিল করবে। তার মানে একটা বাঁশির যখন আপনি তৈরি করেন, এটার উদ্দেশ্য কি, এটার ট্যালস কি, এটা বাজানো। তার মানে হচ্ছে এরিস্টটলের এই ট্যালস বলছে যে ভাই, তোমার যেই বন্ধুটা এই বাঁশিটাকে সবচেয়ে ভালো বাজাতে পারবে, তার কাছে ওই বাঁশিটা হস্তান্তর করাই হচ্ছে তোমার জন্য রাইট কাজ, তোমার জন্য সঠিক কাজ। তাহলে এই জায়গা থেকে আসলে ধরেন যে এই যে একটা কলম, এই কলমের উদ্দেশ্য কি, এটার ট্যালস কি? এই কলমের উদ্দেশ্য হচ্ছে এটা লিখতে পারবে। তাহলে
তাহলে এই কলমটা তুমি তাকিয়ে দিবা, তাকিয়ে দেওয়া এটা সঠিক কাজ হবে, সঠিক সিদ্ধান্ত হবে যে এই কলমটা দিয়ে ভালো লিখতে পারবে। তার মানে লাইফের আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা দেখব যে এরিস্টটলের টেলস অনুযায়ী যে কোনো একটা বস্তু ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ওই বস্তুটার উদ্দেশ্যটা যে সবচেয়ে ভালো মিট করতে পারবে, ভালো ফিল আপ করতে পারবে, তার কাছে ওই বস্তুটা হস্তান্তর করাই হচ্ছে আমার টেলস বা হচ্ছে সঠিক কাজ। তাহলে এই যে টেলস, এই টেলস দেখে যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এটাকে বলা হয় টেলিওলজিক্যাল আর্গুমেন্ট। তাহলে এই যে টেলিওলজিক্যাল যে আর্গুমেন্ট আছে এটাকে বলা হয় উদ্দেশ্য নৈতিকতা বা টেলিওলজিক্যাল আর্গুমেন্ট। এই জায়গা থেকে যদি আপনি প্রশ্নটা দেখেন, এখান থেকে পিএসসি প্রশ্ন আসছে যে উদ্দেশ্য নৈতিকতা বা টেলিওলজিক্যাল যে ইথিক্স আছে, টেলিওলজিক্যাল যে আর্গুমেন্ট আছে, এটার আলোচ্য বিষয় কি? তাহলে টেলিওলজিক্যাল এই যে এরিস্টটলের আলোচ্য বিষয় হচ্ছে ভাই আমার উদ্দেশ্য, আমার এন্ড, আমার হচ্ছে টেলস, TELOS, টেলস। তার মানে আপনি এখানে দেখেন এই যে 47 BCSে এখানে একটা প্রশ্ন করেছে যে টেলিওলজিক্যাল আর্গুমেন্ট থেকে এরিস্টটলের একটা ফান্ডামেন্টাল বিষয় হিসেবে, যেটা আমরা মৌলিক দর্শন শাস্ত্রে ইথিক্যাল ফিলসফিতে আমরা পড়ে থাকি। তাহলে একটা উদ্দেশ্য হচ্ছে টেলস, তাহলে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় হচ্ছে আমার এই উদ্দেশ্য বা হচ্ছে টেলস বা এন্ড। তাহলে সঠিক উত্তর কোনটা? উদ্দেশ্য। তিনটা অপশনে আমরা তিনটা বিখ্যাত দার্শনিকের আমরা কিন্তু ধারণা পেয়েছি। তাহলে উদ্দেশ্য বা টেলস এই ধারণাটা কার? এটা হচ্ছে এরিস্টটলের। আপনার ফলাফল বা কনসিকুয়েন্সিয়ালিজম বা ইউটিলিটারিজম ধারণাটি কার? জেরেমি বেনথামের। আর প্রক্রিয়া বা প্রসেস বা মেথড, এই যে ডিঅন্টোলজি যেটাকে আমরা কারণবাদে বলি, এই ধারণাটি কার? এটা হচ্ছে ইমানুয়েল কান্টের। এবার দেখুন, এখন আপনার মনে হইতে পারে যে ভাই এত আইডিওলজি, এত থিওরি, এত ডক্ট্রিন, এগুলো আমরা কেমনে পড়বো বা কেমনে জানবো? এই জায়গা থেকে আপনি খেয়াল করবেন, আপনাদেরকে যেটা বললাম যে 50তম BCSে পিএসসি যে 17টা প্রশ্ন দিয়েছে, এই 17টা প্রশ্নের একটাও কিন্তু মুখস্থ নির্ভর ছিল না। আপনি দেখেন এই 47-এর এই প্রশ্নটা, এখানে কিন্তু প্রশ্নে আসে নাই যে হচ্ছে আপনার ডিঅন্টোলজি ধারণাটি কার, এখানে প্রশ্নে আসে নাই ইউটিলিটারিজম ধারণাটি কার, এখানে প্রশ্ন আসে নাই টেলিওলজিক্যাল আর্গুমেন্ট বা টেলস এই ধারণাটি কার। প্রশ্নে আসছে এই ধারণাগুলো সম্পর্কে আপনি জানেন কিনা এবং সেটা আপনি বুঝেন কিনা, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা। যে কারণে প্রশ্নে আসছে দেখেন যে উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? উদ্দেশ্য বা হচ্ছে টেলস। এই জায়গা থেকে আমরা মনে করি, আমি যেটা করছি আপনাদেরকে, এই যে নৈতিকতার যে একটা ট্রানজিশন এখানে হইল, যে 35তম BCS থেকে 45তম BCSে যেই প্যাটার্নে প্রশ্ন আসতো, সেই প্যাটার্নের সম্পূর্ণ বিপরীতভাবে কিন্তু এখন প্রশ্নগুলো আসছে। এই জায়গা থেকে যদি আপনি প্যাটার্ন, এই কারণেই দেখবেন এই নতুন প্যাটার্নে আসার কারণে আপনার হচ্ছে কাটমার্কস 100-এর আশেপাশে থাকতেছে, পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন মনে হচ্ছে। এই জায়গা থেকে যদি আপনি নতুন প্যাটার্নটা বুঝতে পারেন, পিএসসি আসলে কোন জায়গা থেকে প্রশ্নটা দিচ্ছে, ওই জায়গাটা যদি খুঁজে আপনি টেনে বের করতে পারেন, তাইলে আপনার জন্য প্রিপারেশন নৈতিকতা একদম ইজি পিজি। দেখেন আমি আসলে দেখিয়ে দিয়েছি যে পিএসসি এই প্রশ্নটা কোথায় থেকে আনছে। তাহলে পিএসসি কোথায় থেকে আনছে? এরিস্টটলের টেলিওলজিক্যাল আর্গুমেন্ট থেকে। এই ফলাফল যে অপশনটা, এটা হচ্ছে আনছে জেরেমি বেনথামের ইউটিলিটারিয়ানিজম থেকে। এই প্রক্রিয়া যে অপশনটা, এটা কোথায় থেকে নিয়ে আসছে? ইমানুয়েল কান্টের ডিঅন্টোলজি থেকে। তো এই জায়গা থেকে পিএসসির নতুন প্রশ্ন প্যাটার্নে আপনার হচ্ছে যেটা করছি, আমাদের বর্তমানে যে 51তম ব্যাচ যেটা চলমান আছে, এই জায়গা থেকে আসলে আমরা যেটা করি নৈতিকতার জন্য হচ্ছে আমরা এই পুরো বিষয়টার জন্য আমরা হচ্ছে এখানে 5 থেকে 6টা ক্লাস নেই। 6টা ক্লাসের মধ্যে 5 থেকে 6টা লেকচার শিট দেই। এই লেকচার শিটে এই নতুন প্রশ্ন প্যাটার্নের আলোকে, এই নতুন ট্রেন্ডগুলোর আলোকে, এই ধরনের যে ধারণা যেগুলো আছে, ফিলসফিক্যাল ধারণা যেগুলো পরীক্ষায় আসার মতো, এগুলোকে আমরা হচ্ছে কনসিকুয়েন্টলি আমরা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এগুলোকে সাজিয়ে হচ্ছে আমরা নিয়ে আসার চেষ্টা করি, যেন একজন ক্যান্ডিডেট এই 5-6টা লেকচার ভিডিও দেখার পর এবং এই 5-6টা লেকচার শিট পড়ার পর তার জন্য নৈতিকতা নিয়ে একটা সম্পূর্ণ কনক্রিট একটা আইডিয়া, ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হয়। পরীক্ষায় যে প্রশ্ন আসুক না কেন, আপনি কিন্তু তখন আনসার দিতে পারবেন। কারণ এই নৈতিকতা সম্পর্কিত এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি আনসার দিতে পারবেন। আপনারা আরেকটা বিষয় জানেন যে পিএসসি রিসেন্টলি তার সিলেবাস পরিবর্তন নিয়ে কাজ করতেছে। তো এই জায়গা থেকে আসলে পিএসসি কাদেরকে ফলো করার চেষ্টা করতেছে? সে হচ্ছে আপনার ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তারপর হচ্ছে আপনার পাকিস্তান সিভিল সার্ভিস, তারপর হচ্ছে আপনার ইউকে সিভিল সার্ভিস, তারপর অস্ট্রেলিয়ান সিভিল সার্ভিস, এই ধরনের বাহিরের যে সিভিল সার্ভিস পরীক্ষাগুলোর প্রশ্ন প্যাটার্ন তারা দেখার চেষ্টা করছে। তো এই জায়গা থেকে যদি আপনি ইন্ডিয়ার প্রশ্নগুলো দেখেন, ইউপিএসসির প্রশ্নগুলো দেখেন, এই যে হচ্ছে আপনার ঈদের আগে যে 26 সালে সর্বশেষ যে ইউপিএসসির যে প্রশ্নটা আসছে, ওখানে দেখবেন তারা আসলে এই ধরনের মুখস্থ নির্ভর প্রশ্ন করে না। তাদেরও হচ্ছে এখানে জেনারেল স্টাডিজে একটা বিষয় আছে যে ইথিক্স,
ভ্যালুজ অ্যান্ড অ্যাপটিটিউড। তা আমাদের এখানে যেমন ইথিক্স, ভ্যালুজ অ্যান্ড গুড গভর্নেন্স, তাদের ওখানে সাবজেক্টটার নাম হচ্ছে ইথিক্স, ভ্যালুজ অ্যান্ড অ্যাপটিটিউড নামে। তো ওই জায়গা থেকে তারা যেভাবে প্রশ্ন করে, তারা একটা ঘটনা উল্লেখ করে, তারা প্রথমে একটা উদ্দীপকের মতো আপনারা যে সৃজনশীল প্রশ্ন পড়েছেন না নবম দশমে, ওইরকম একটা প্রেক্ষাপট দেয় যে ধরুন আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা, এই জায়গা থেকে আপনি একজন দেখলেন যে হচ্ছে আপনার যে এলাকায় আপনি চাকরিরত আছেন সেই জায়গায় হচ্ছে একটা রাস্তা করতে হবে। তো ওই রাস্তা করতে গিয়ে হচ্ছে আপনার যে ওখানকার যে স্থানীয় রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন, চেয়ারম্যান যিনি আছেন, তিনি চাচ্ছেন যে রাস্তাটা হচ্ছে তার বাড়ির পাশ দিয়ে নিতে, কিন্তু রাস্তাটা যদি আমি আরেকটু ঘুরিয়ে অন্য দিক দিয়ে নেই তাহলে সেখানে সাধারণ মানুষের বেশি উপকার হবে। এরকম একটা সিকোয়েন্সে আপনি আসলে কোন সিদ্ধান্তটি নেবেন। তাহলে এখানে আপনাকে কনসিকুয়েন্শালিজম বা ইউটিলিটারিজম বলে যে ভাই এখানে চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে নিলে আমার একজন ব্যক্তি, একটা ফ্যামিলি উপকার হচ্ছে, আর রাস্তাটা যদি একটু দূর দিয়ে নেই যেখানে আমার অসংখ্য সাধারণ মানুষের জন্য যাতায়াতটা সহজ হচ্ছে, তার মানে ইউটিলিটারিজম, কনসিকুয়েন্শালিজম আপনাকে বলে যে আপনার রাস্তাটা এই জায়গা দিয়ে নেবেন। তো এরকম একটা প্রেক্ষাপট তারা তুলে দেওয়ার পর এখানে হচ্ছে 4টা লাইন তারা জেনারেল স্টেটমেন্ট দেয়। স্টেটমেন্ট দেওয়ার পরে 3 নাম্বার ধাপে গিয়ে তারা বলে যে কোন অপশনটি সঠিক। এখানে থাকে যে অপশন ক, এখানে ধরেন যে ক, খ, গ, ঘ, এভাবে 4টা অপশনে 4টা স্টেটমেন্ট থাকে। প্রথমে একটা উদ্দীপক, তারপরে 4টা স্টেটমেন্ট, নিচে গিয়ে থাকে যে ক এবং খ সঠিক, আবার তারপরে থাকে যে খ এবং গ সঠিক, উপরের সবগুলো সঠিক, কোনোটি সঠিক নয়। তাহলে ইউপিএসসির প্রশ্নটা আপনি একটু দেখবেন। তো এই জায়গা থেকে আসলে এই যে ইথিক্সের যে বিষয়গুলো আমরা পড়লাম, ইউটিলিটারিয়ানিজম, ডিঅন্টোলজি, তারপরে হচ্ছে আমাদের টেলিওলজিক্যাল আর্গুমেন্ট, এই ধরনের হচ্ছে যখন ঘটনা দিয়ে যদি পিএসসি প্রশ্ন করে তাও কিন্তু আপনি পারবেন। তো যেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করছি যে বিসিএস আপনারা জানেন, একটা আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ বিষয়াবলীর যে 25 মার্ক, তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল আইআরের যে হচ্ছে ধরেন যে 25 মার্ক, তারপর হচ্ছে নৈতিকতার হচ্ছে আপনার যে ইথিক্সের হচ্ছে আপনার 15 মার্কস, আর ভূগোল জিওগ্রাফি হচ্ছে 10 মার্ক। এই 75 মার্কসের 4টা যে বিষয় আছে, এই বিষয়গুলো আসলে যেই বইগুলো আপনারা পড়ছেন এগুলো আসলে পিএসসির বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে প্রশ্নের প্যাটার্ন, সেটার সাথে আসলে মিল নেই, বাস্তবতার থেকে যোজন যোজন দূরে। তো যেই জায়গা থেকে আমি এই 4টা বই নিয়েই কাজ করতেছি, আশা করি যে হচ্ছে আগামী মাসেই বইগুলো আমি নিয়ে আসতে পারবো পিএসসির নতুন প্রশ্ন প্যাটার্নে। তো এই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করছি যে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এক একটা টপিককে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, যেন আপনার গতানুগতিক বইগুলাতে কি আছে, গতানুগতিক বইগুলাতে আছে ধরেন একটা টপিক, এটা শুধু এমসিকিউ রিলেটেড আছে, এক লাইন করে প্রশ্ন আছে যে ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখকে ইউটিলিটারিয়ানিজম ওটা এই বলেছে, কিন্তু এটার যে একটা ঘটনা আছে, এটার প্রেক্ষাপট আছে, যেটা আপনাদেরকে বুঝাইলাম, এভাবে প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি পড়েন, শুধু মুখস্থ নির্ভর যদি না পড়েন, এই প্রেক্ষাপট অনুযায়ী যখন আপনি পড়বেন তখন এটা থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন মুখস্থ নির্ভর আসলে আপনি পারবেন। এই ধরনের যদি প্রশ্ন আসে ক্রিটিক্যাল, আপনি তাও পারবেন। যদি ইউপিএসসির মতো ওই যে একটা উদ্দীপক দিয়ে তারপরে 4টা স্টেটমেন্ট দিয়ে তারপরে জিজ্ঞেস করে কোনটি সঠিক, ওই স্টাইলে আসলে আপনি পারবেন। তো যেই জায়গায় আসলে আমি চেষ্টা করছি গতানুগতিকতার বাইরে গিয়ে একটু সৃজনশীল ওয়েতে বর্তমান প্রশ্ন প্যাটার্নের সাথে মিল রেখে বইগুলো নিয়ে আসার জন্য। আশা করি যে বইগুলো আসলে আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণে অমানবিক পরিশ্রম আমাকে করতে হচ্ছে এই বইগুলো লিখতে গিয়ে। তো এবার হচ্ছে আমরা আসি যে আপনাদেরকে যদি একটু সামারি করি, হচ্ছে আমরা আজকে যেটা পড়লাম, যে মূল প্রশ্ন যেটা ছিল উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি, এখানে হচ্ছে আমরা এই একটা প্রশ্নই আলোচনা করি নাই, আমরা কিন্তু গোটা একটা বিষয়, নৈতিকতা ও সুশাসনের একটা মৌলিক বিষয় আমরা আজকে আলোচনা করে ফেলেছি। তো এই জায়গা থেকে আশা করি যে আপনারা ধারণা 3টি বুঝেছেন। পরবর্তী ক্লাসে আপনাদেরকে ওই যে ইমানুয়েল কান্টের যে আরও বিখ্যাত যে আইডিয়াগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যারা আমাদের কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, রানিং কোর্সে, অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই নতুন কবে কোর্স আসবে, নতুন কবে বেচ আসবে। আমাদের এই বেচটা আসলে আরও 2 মাস আগে শুরু হয়েছে। তো অলরেডি হচ্ছে আমাদের 20টা করে ক্লাস হয়ে গিয়েছে, এবং আমাদের নভেম্বরে যখন সার্কুলার দিবে তখন হচ্ছে নতুন বেচ শুরু হবে। তো এই জায়গা থেকে নভেম্বরে আপনারা যারা ভর্তি হবেন ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা চাইলে বর্তমান বেচের সাথেই ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারেন। কারণ বর্তমান বেচের সাথে যারা ভর্তি হচ্ছে তারা সবাই নভেম্বরের ওই বেচের সাথে অটো যুক্ত হয়ে কোনো ধরনের ফি ছাড়াই তারা সবগুলো ক্লাস করতে পারবে। তার মানে এখন যেহেতু আমি নতুন করে বেচ নিয়ে আসতে পারছি না, তো যে কারণে এই সুযোগটা সবাইকে দিচ্ছি যে আপনারা বর্তমান বেচের সাথেই হচ্ছে ভর্তি হয়ে ক্লাসগুলো করেন। এখন একবার সিলেবাসটা শেষ করেন, নভেম্বরে যখন আবার হচ্ছে কোর্স চালু হবে ওই বেচের সাথে আপনারা সবগুলো ক্লাস ফ্রিতে করতে পারবেন। তার মানে তখন আরেকবার আপনি সিলেবাসটা কভার করতে পারবেন। তো এই জায়গা থেকে যেহেতু নতুন বেচ এখনই শুরু হচ্ছে না, তাহলে আপনাদের কাছে পরামর্শ থাকবে বর্তমান বেচের সাথে যুক্ত হয়ে ক্লাসগুলো করেন। পরবর্তী বেচে আপনাদেরকে নতুন করে ভর্তি হইতে হবে না, সবগুলো ক্লাসই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার কোনো ক্লাসে।